নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ শহর রাজ্যের সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা 10। শুরুতেই দেখে নেব বাংলার সেরা খবরগুলো। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে লড়বে না তৃণমূল কংগ্রেস, তবে সমাজবাদী পার্টির জন্য যোগী রাজ্যে প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে বৈঠকের পর এমনই জানান সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান 8ই ফেব্রুয়ারি লখনৌ যাবেন মমতা। সেখানে অখিলেশের সঙ্গে ভার্চুয়াল সভা এবং সাংবাদিক বৈঠক করবেন তৃণমূল নেত্রী। পরবর্তী সময় মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও একইভাবে ভার্চুয়াল সভা ও সাংবাদিক বৈঠক করবেন মমতা অখিলেশ। তবে বারাণসীতে সভার দিনক্ষণ স্থির করা হয়নি বলে জানানো হয়েছে। উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে মমতার সাহায্য চেয়েছিলেন অখিলেশ। মমতা নিজেই সেই সময় দিয়েছেন। কিরণময় নন্দ আরও বলেন, মমতা শুধু মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী নন, দেশে বিজেপি বিরোধী মুখ তিনি। প্রয়াত বাংলা কমিক্সের প্রবাদ প্রতিম শিল্পী নারায়ণ দেবনাথ বয়স হয়েছিল 97 বছর। মঙ্গলবার সকাল 10:15 নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন নন্টেফুন্টে হাদাভোদা বাটুলি গ্রেটের রূপকার। বিশিষ্ট শিশু সাহিত্য শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি জানিয়েছেন, বাটুল দি গ্রেট, হাদাভোদা, নন্টেফোন্টে, বাহাদুর বিড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে 2013 সালে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য একাডেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি পান। তার প্রয়াণে কমিক্স শিল্প জগতে এক অপূরণীয় ক্ষতি হল। তার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপূরণীয় ক্ষতি, কার্টুন জগৎ ও অ্যানিমেশনে অনবদ্য রয়েছে তার অবদান। নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক প্রকাশ করে বললেন চিত্রকর সৌমি রাইজ, প্রখ্যাত শিল্পী। তার তুলিতে ছোটদের গল্প প্রাণ পেয়েছে। তার সৃষ্ট চরিত্রে আগামী প্রজন্ম আনন্দ লাভ করবে, জানালেন চিত্রকর শুভা প্রসন্ন। পিতৃতুল্য মানুষকে হারালাম, রাজনীতির সঙ্গে এক করতে চাননি তার সৃষ্টি, শোক প্রকাশ করে বললেন কার্টুনিস্ট সেন্টু। কিন্তু আমার এটুকু মনে আছে, আমাদের ছোটবেলা মানে ওনার কাজ ছাড়া আমাদের হয়তো কি বলতাম, পেটের ভাত হজম হতো না। অর্থাৎ সকালে বিকালে শয়নে স্বপনে নারায়ণ দেবনাথের কাজ, অর্থাৎ সেই হাদাবোদা, নন্টে ফন্টে, এগুলো ভাবা যায় না। যার থেকে একটা বিভিন্ন গল্পের অবতারণা হয়েছিল, সেই গল্প এবং কমিক এতটাই জনপ্রিয়, প্রজন্মের পর প্রজন্মের শিল্পীরা তাতে আনন্দ লাভ করেছেন এবং শিশুর আনন্দ লাভ করেছেন। এবং একজন চিত্রী হিসেবে, একজন গল্পকার হিসেবে এবং একজন বলিষ্ঠ সৃষ্টিশীল মানুষ হিসেবে আমরা চিরকাল নারায়ণ দেবনাথকে স্মরণ করে যাব। নারায়ণদা প্রতি মুহূর্তে কি প্রয়োজন অপ্রয়োজনে মাঝে মাঝে ফোন করতেন, প্রায় দিন কোনো না কোনো রকম ভাবে ফোন করতেন, জানতে এটা আগেই অসুস্থ হওয়ার অনেক আগেই, তখন সুস্থ ছিলেন। কেমন হচ্ছে কার্টুন দেখলেন, রাজনৈতিক কার্টুন দেখলে, উনি রাজনৈতিক কার্টুন খুব একটা পছন্দ করতেন না, কিন্তু রাজনৈতিক কার্টুন হিসেবেও আমার কাজগুলো দেখতেন, কোন মেবি হয়তো ওই কাগজটা পড়তেন বা এরকম ভালো মন্দ সেগুলো বলতেন। এখন ভোট নেই, তাই নেতাজির গুরুত্বও নেই। ট্যাবলো বিতর্কে মুখ খুলে ক্ষোভ উগড়ে দিলেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কলুষিত করা হচ্ছে নেতাজিকে, রাজনীতির পাকচক্রে উপেক্ষা করা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদানকে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন 2021-এর কথা। ওই বছর সাড়ম্বরে পালিত হয়েছিল নেতাজির জন্মদিবস। অনিতা বলেন, এর পেছনে হয়তো কোনো কারণ আছে। তখন ভোট ছিল, তাই গুরুত্ব পেয়েছিলেন নেতাজি। জার্মানি থেকে সংবাদ সংস্থা পিটিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এবছর দিল্লির কুচকাওয়াজ থেকে কেন বাংলার ট্যাবলোকে বাদ দেওয়া হলো তা নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। এবার আর রাগ ঢাক নয়, প্রকাশ্যেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের আইনজীবীদের একাংশ। মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। হাতে ছিল পোস্টার, তাতে লেখা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিপাত যাক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাদাগিরি তাঁরা মানবেন না, স্বজন পোষণ মানবেন না, দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা। মুহূর্তে শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। বিক্ষুব্ধ আইনজীবীদের তরফে অচিন্ত বন্দ্যোপাধ্যায় বলেন,
ঘটনার 8 বছরের মাথায় আগের অবস্থায় ফিরল স্কুল। দুটি গ্রামের সংঘর্ষের জেরে বীরভূমের পারুইয়ে মাখরা প্রাইমারি স্কুলে বসানো হয়েছিল পুলিশ ক্যাম্প। স্কুল থেকে পুলিশের ক্যাম্প সরিয়ে নেওয়ার জন্য দায়ের হয় হামলা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সেই মামলার শুনানিতে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে বলে জানালো রাজ্য সরকার। 2014 সালে পারুইয়ের মাখরা ও চৌমন্ডপুল গ্রামের মধ্যে ঝামেলায় গুলি বর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। আইন শৃঙ্খলার অবনতি হলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মাখরা প্রাইমারি স্কুলে বসানো হয় পুলিশ ক্যাম্প। স্কুল চালাতে ভবিষ্যতে অসুবিধা হলে আবেদনকারী পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। কয়লাকাণ্ডে ইডিকে ভর্ৎসনা হাইকোর্টের। মঙ্গলবার উচ্চ আদালতে কয়লাকাণ্ড মামলার শুনানি চলে। এই মামলায় ইডির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্ন, ইডি কি এতই অযোগ্য যে একজন সাক্ষীকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারছে না তারা? আদালত তো তদন্ত করতে বারণ করেনি, তা সত্ত্বেও কেন সদর্থক পদক্ষেপ নেই? নিজাম প্যালেস বা অন্যত্র কেন জিজ্ঞাসাবাদ করছে না ইডি? মাত্র 2 বার সমন পাঠিয়ে চুপ কেন? ইডির আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। কয়লাকাণ্ডে অন্যতম সাক্ষী সুমিত রায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী 2 মাস বাড়ানো হলো অন্তর্বর্তী নির্দেশের সময়সীমা। এর আগে 20 ডিসেম্বর তার রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছিল আদালত। কয়লাকাণ্ডে তাকে দিল্লি তলব করেছিল ইডি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান সুমিত। সেরা 10-এর সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো দেশের সেরা খবরগুলোর দিকে। চায় পে চর্চা থেকে জনসভা কিংবা বিশ্বমঞ্চ ঝড় তোলা ভাষণ, নাটকীয় বাচনভঙ্গি যেন তার পরিচয়। যদিও বিরোধী শিবিরের বরাবরই দাবি টিপি অর্থাৎ টেলিপ্রম্পটার ছাড়া কিছুই বলতে পারেন না মোদিজি। সোমবার দাভোসে ফাঁস হয়ে গেল সেই কেলেঙ্কারি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল ভাষণে বিকল হলো প্রধানমন্ত্রীর টিপি। চুপসে গেল মোদির মুখ, থমকে গেল ভাষণ। हम भारतीयों का टैलेंट जिस क्लास ऑफ ठीक से सुना रहा है। গোয়া বিধানসভা নির্বাচন শরদ পাওয়ারের এনসিপি শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার একথা ঘোষণা করে এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। মহারাষ্ট্রে হলেও গোয়ায় এই জোটে থাকছে না কংগ্রেস। এনসিপির আসন দাবি না মানায় কংগ্রেসকে জোটের বাইরে রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রফুল্ল প্যাটেল। তৃণমূলের সঙ্গেও জোট দূরত্ব বজায় রেখে চলবে বলে জানান। গোয়া বিধানসভা নির্বাচনের সার্বিক ঐক্য হয়নি বিরোধীদের। একাধিক জোট করে লড়ছে বিরোধী শিবির। এতে ভোট গ্রহণের আগেই শাসক দল বিজেপি যে বাড়তি সুবিধা পেল তা বলাই যায়। পাঞ্জাব ভোটে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রাক্তন কমেডিয়ান ভগবন্ত মান এই প্রথমবার সাধারণ মানুষের পছন্দের উপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বেছে নিল আম আদমি পার্টি। মঙ্গলবার সেই নাম ঘোষণাও করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হোয়াটসঅ্যাপ ফোনের মাধ্যমে ভোট দিয়েছেন সবাই। আপের দুবারের সাংসদ ভগবন্ত মান 93% ভোট পেয়েছেন। 21 লক্ষেরও বেশি সাধারণ মানুষ এই ভোটে অংশগ্রহণ করেছেন। অরবিন্দ কেজরিওয়াল মোহালিতে বলেন, এটা খুব স্পষ্ট যে পাঞ্জাব নির্বাচনে জিততে চলেছে আপ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নির্বাচিত ব্যক্তিকেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে। আম আদমি পার্টিদের জনপ্রিয় নেতা ভগবন্ত মান 2014 থেকে পাঞ্জাবের সঙ্গরুর সাংসদ। কমেডিয়ান হিসেবে জনপ্রিয় হলেও তিনি অনেকবার বিতর্কে জড়িয়েছিলেন। সংসদ ভবনে বসে পর্ন দেখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহিলাদের বেশি করে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে 40% আসনে মহিলা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে ভার্চুয়ালি বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেই সঙ্গে তুলে ধরেন লখিমপুর কাণ্ডে তার অভিজ্ঞতার কথাও। हाईवे से उतर के अंधेरे में एकदम काफ़ी देर थी, रात की शायद 1:30 बजे थे। अंधेरे में हम गांव के रास्ते से चले, तो गांव के रास्ते कम से कम हम 1-1.5 घंटे के लिए चल रहे थे। पीछे पीछे पुलिस आ रही थी, तो हमें मालूम था कि अगर पुलिस आ जाएगी हमें रोकेगी और हम अपना लक्ष्य नहीं पा पाएंगे, हम जा नहीं पाएंगे लखीमपुर। तो मुझे ये सूझा कि हम इस रास्ते से हम अगर उतर जाएं और खेती की तरफ चले जाएं, वहाँ पे जाके मैंने कहा कि इंजन बंद कर दो, लाइट बंद कर दो और हम यहीं वेट करेंगे। उनको दिखेगा नहीं तो आगे निकल जाएंगे। तो हमने ये सब किया, गाड़ी को साइड में लिया, काफ़ी अंदर चले गए खेत के और वहाँ पे लाइट बंद करके इंजन बंद करके वेट किया, जबकि सारी पुलिस वाले आगे निकल गए क्योंकि हम दिख नहीं रहे थे उन्हें।
तो उस समय मुझे लगा कि हाँ, ये थोड़ा सा लड़की हूँ, लड़ सकती हूँ मोमेंट है, क्योंकि जो पुरुष थे मेरे साथ वो शायद थोड़ा ज़्यादा घबरा रहे थे। ট্যাবলো বাতিল হওয়ার কারণ দেখিয়ে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর চিঠি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চিঠিটি লেখা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে। কারণ বাংলার সঙ্গে বাতিল হয়ে গেছে তামিলনাড়ুর অন্যতম স্বাধীনতা সংগ্রামী ভিও চিদম্বরানুরের ট্যাবলো। চিঠিতে রাজনাথের দাবি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ট্যাবলো বাছাই করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কমিটি। নির্দিষ্ট গাইডলাইন মেনে স্বচ্ছতার সঙ্গে গ্র্যান্ড এই ইভেন্টের জন্য বাছাই হয় ট্যাবলো, জানিয়েছেন রাজনাথ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের অমানবিকতার ছবি। এবার সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকের উপর হামলার অভিযোগ উঠল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। একজন মুসলিম যুবক ও একজন হিন্দু যুবতী ট্রেনে করে উজ্জয়ন যাচ্ছিলেন। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য ওই যুবক ও যুবতীর উপর নজরদারি চালাচ্ছিল। একটি স্টেশনে ট্রেন থামতেই সংগঠনের লোকেরা ওই যুবকের উপর হামলা চালায়। জোর করে ট্রেন থেকে নামিয়ে চলে মারধর। এরপর ওই যুবক যুবতীকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই যুবক যুবতীর মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রীর। এই ছবি প্রকাশ্যে আসতেই উঠেছে নিন্দার ঝড়। কোভিডের ঢেউয়ের পর ঢেউ, বিপর্যস্ত বিশ্ব। মৃত্যু মিছিল দেখেছে পৃথিবীর সব দেশে, ব্যতিক্রম নয় ভারতও। কিন্তু সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ তথ্য। দেশের মৃতের সংখ্যায় কারচুপি করেছে মোদী সরকার। সরকারি তথ্য অনুযায়ী 2022-এর 11 জানুয়ারি পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে 4,80,000 মানুষের। কিন্তু বিশ্ববিখ্যাত সায়েন্স জার্নালের সমীক্ষা অনুযায়ী আসল সংখ্যাটা 9টি। দেশে কোভিডের বলি প্রায় 32 লক্ষ মানুষ, সরকারি তথ্যের থেকে প্রায় 7 গুণ বেশি। সায়েন্স জার্নালের সমীক্ষা অনুযায়ী অতিমারিতে দেশে মৃতের সংখ্যা নিয়েও কারচুপি করেছে মোদী সরকার। এর সমীক্ষা সামনে আসতেই কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্বস্তি দিয়ে দেশে কমল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2,38,018 জন, যা গতকাল সোমবারের তুলনায় 20,000-এর কম। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে 310 জনের। দেশে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের মাঝেই টানা দুদিন কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু। অন্যদিকে গত 24 ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 1,57,421 জন। দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 17,36,628। দেশে কমেছে সংক্রমণের হার। করোনা পজিটিভিটি রেট কমে হয়েছে 14.43%। তবে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,891, যা গতকালের তুলনায় প্রায় 8.31% বেশি। রাজ্যগুলির মধ্যে ওমিক্রন আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। করোনা চিকিৎসায় স্টেরয়েড ধর্মী ওষুধ কম ব্যবহারের নিদান দিল নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগ। বিভাগের প্রধান ডক্টর ভি.কে. পল নিদান দিচ্ছেন, কোভিড রোগীদের 3 ভাগে ভাগ করা দরকার: মৃদু উপসর্গযুক্ত রোগী, মাঝারি উপসর্গযুক্ত রোগী এবং গুরুতর অসুস্থ রোগী। অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের ফলে ব্ল্যাক ফাঙ্গাস সহ আরও বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হতে পারে। 2 থেকে 3 সপ্তাহের বেশি কাশি স্থায়ী হলে টিবি পরীক্ষার পরামর্শ দিচ্ছে নীতি আয়োগ। বাড়িতেই আইসোলেশনে থাকা অক্সিজেন সাপোর্টহীন রোগীদের স্টেরয়েড দেওয়ার দরকার নেই বলে স্পষ্ট করেছে নীতি আয়োগ। 60-এর বেশি বয়স্ক রোগীরা যাদের উচ্চ রক্তচাপ, স্থূলতা, কিডনি, লিভারের সমস্যা বা কোনো ক্রনিক রোগ আছে, তাদের কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর আশঙ্কা বেশি, বলছে নীতি আয়োগের নতুন গাইডলাইন। 22 গজে অন্যরকম ক্রিকেটের সাক্ষী থাকল মধ্যপ্রদেশের ভোপাল। ধুতি শার্ট পরে ক্রিকেট মাঠে নামলেন খেলোয়াড়রা। সংস্কৃতিতে চলল ধারাভাষ্য। ভোপালের মহারিষি বৈদিক পরিবার আয়োজিত ক্রিকেট খেলায় 2 দলের খেলোয়াড়দের পরনে ছিল ধুতি আর টি শার্ট। আম্পায়ারের পরনে ছিল ধুতি কুর্তার ওপরে চাদর। ফিল্ডারদের কপালে চোখে পড়েছে তিলক। দেখে মনে হচ্ছিল সকলে মিলে কোনো ধর্মীয় উৎসবে যোগদান করেছেন। মহারিষি মহেশ যোগীর 104তম জন্মবার্ষিকীতে ভোপালের অঙ্কুর ময়দানে অনুষ্ঠিত হয়েছে এই ক্রিকেট ম্যাচ। সূত্রের খবর, সংস্কৃত বাঁচাও মঞ্চের উদ্যোগে মানুষের মধ্যে সংস্কৃত ভাষার চর্চা বাড়াতেই ক্রিকেট মাঠে নেওয়া হলো এই অভিনব উদ্যোগ। আম্পায়ারের নির্দেশ থেকে শুরু করে খেলোয়াড়দের কথোপকথন সবই হচ্ছিল সংস্কৃত ভাষায়। সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর।
আর এবার সময় বিদেশের সেরা খবরগুলোর দিকে চোখ রাখার। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা রাইমা ইসলাম শিমুর খণ্ডিত দেহ উদ্ধার। গ্রেপ্তার অভিনেত্রী স্বামী খন্দকার শাখাওয়াত আলিম নোবেল। পুলিশের দাবি জেরায় হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত স্বামী নোবেল। রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বামী ও 2 সন্তান নিয়ে থাকতেন রাইমা। রবিবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে খোঁজ মিলছিল না তার। রাতে থানায় অভিযোগ দায়ের করে রাইমার পরিবার। পরে ঢাকার কেরানীগঞ্জের রাস্তার পাশ থেকে অভিনেত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে অভিনেত্রী রাইমার দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরা ছিল। তদন্তে নেমে অভিনেত্রীর স্বামী নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তার এক বন্ধুকেও। বাংলাদেশ পুলিশের দাবি দীর্ঘ জেরার পর খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত স্বামী। বন্ধুকে সঙ্গে নিয়ে খুন করেছে বলে দাবি তার। সোমবার দুপুরে পশ্চিম আফগানিস্তান থেকে কয়েক ঘন্টার ব্যবধানে দুবার ভূমিকম্প হয়। জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুর্কমেনিস্তানের সীমানা বরাবর আফগানিস্তানের পশ্চিম বাদঘিস প্রদেশ। আকস্মিক এই ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়িঘর। চলে উদ্ধার। প্রত্যন্ত গ্রাম এবং অনুন্নত অঞ্চলগুলি থেকে আরও মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান মোহাম্মদ সারওয়ারি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে সংস্থা জানিয়েছে সোমবার দুপুর 2টা নাগাদ একটি ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 5.3। পরের ভূমিকম্পনটি হয় বিকেল 4টে নাগাদ। সেই কম্পনের মাত্রা ছিল 4.9। পশ্চিম বাদঘিস প্রদেশের রাজধানী কালাইনাও 41 কিলোমিটার পূর্বে এবং 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আগুনে পুড়ছে সুদান। দফায় দফায় চলে বিক্ষোভ। এদিন রাজধানী খার্তুম সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। পাশাপাশি মিছিলকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। পাল্টা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। দুপক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। খার্তুম ছাড়া দেশটির অন্যান্য শহরে সরকারের বিরুদ্ধে সুর চড়ান আন্দোলনকারীরা। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আন্দোলনকারীরা আন্তর্জাতিক সাহায্যও চেয়েছেন। বিক্ষোভকারীদের একজন জানান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এইভাবে কোনো দেশ চলতে পারে না। এখানে মানুষের কোনো অধিকার নেই। স্বাধীনতার নামে চলে প্রহসন। আরেক বিক্ষোভকারী বলেন সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই সরকার জোর করে শাসন করতে চায় সুদানবাসীকে। তাই স্বাধীনতা না ফেরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের দাবি তারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চান। দ্রুত সুদানে গণতন্ত্র ফিরবে বলে আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। এদিকে রাশিয়ার আগ্রাসী নজর রয়েছে ইউক্রেনের ওপর। যেভাবে সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া, তাতে আশঙ্কা বাড়ছে যে কোনো সময় সেনা অভিযান চালাতে পারে পুতিনের সেনা। এই পরিস্থিতিতেই এবার দেশে ফিরলেন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির জন্য তার আগমন। এদিকে পোরোশেঙ্কার দেশে ফিরতেই তার সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দেশে ফিরতে যথেষ্ট বেগ পেতে হয় প্রাক্তন প্রেসিডেন্টকে। প্রথমে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তার পাসপোর্ট প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করা হয়। বেশ কিছুক্ষণ পর ঝুলিয়ানি বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের বাইরে উপস্থিত তার সমর্থকেরা পতাকা নাড়িয়ে স্লোগান তুলতে থাকে। প্রবল তুষারপাতের জেরে উত্তর আমেরিকায় বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট বরফের চাদরে মোড়া। তার জেরে কানাডার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। সবথেকে বেশি খারাপ পরিস্থিতি পশ্চিম ভার্জিনিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা ও জর্জিয়ার দক্ষিণ পূর্ব এলাকাগুলিতে। তুষারপাতের জেরে সোমবার সন্ধে পর্যন্ত আমেরিকার মধ্যে ও বাইরের প্রায় 17টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি কানাডার কুইবেক ও অন্টারিওতে তুষারঝড়ের সতর্কতা জারি করেছে কানাডা প্রশাসন। টোঙ্গায় জলের তলায় আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের জেরে সুনামি। তার জেরে টোঙ্গার সঙ্গে অন্যান্য দেশগুলির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। কমিউনিকেশন কেবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে, যা ঠিক হতে 1 সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলেই সংবাদ সংস্থা সূত্রে খবর। শনিবার প্রশান্ত মহাসাগরের হাপাই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়। তারপরেই প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছিল সুনামির সতর্কতা। তবে অগ্নুৎপাতের জেরে ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য ফিজি থেকে বিশেষ জাহাজ আনার ব্যবস্থা করা হয়েছে। সেই জাহাজ পৌঁছবে মোরেসবি পোর্টে। পৌঁছলেই মেরামতের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। করোনার করাল গ্রাসে থমকে গিয়েছিল বিশ্ব অর্থনীতির চাকা।
সেই অর্থনীতি চাঙ্গা করতে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে চীন। 2021 সালেও চীনের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় ছিল। অর্থনীতির পরিমাণ 114 ট্রিলিয়ন ইয়েন ছাড়িয়ে গিয়েছে। বার্ষিক গড় বিনিময়ের হার হিসেবে এটি 17.7 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। জিডিপি বৃদ্ধির হারে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যা বিশ্ব অর্থনীতির মোট পরিমাণের 18%। গত বছর চীনের জিডিপি বৃদ্ধির হার ছিল 8.1%। এই অর্থনীতি পুনরুদ্ধারে চীনের উল্লেখযোগ্য ভূমিকার মূল কারণ হল অভ্যন্তরীণ চাহিদা। অভ্যন্তরীণ চাহিদার কারণে আমদানি বৃদ্ধি এবং বাইরের চাহিদার কারণে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় সমন্বয় বজায় রাখতে হবে। চীন পরিবেশ সুরক্ষার নীতিও পালন করে আসছে বলে জানান জিনপিং। সর্বশক্তি দিয়ে দূষণ প্রতিরোধ এবং মোকাবিলা ও উৎপাদন এবং বসবাসের পরিবেশকে উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ চালাবে চীন। করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ আটকাতে পারে ওমিক্রন সংক্রমণ। ইসরায়েলের এক হাসপাতালের তরফে প্রাথমিক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। সারা বিশ্ব ইতিমধ্যেই করোনার দাপটে কাবু। 2 বছর ধরে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে সকলে। করোনা টিকার 2টি ডোজ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে অনেক দেশেই। সংক্রমণ রুখতে তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে অনেক দেশের সরকার। এর মাঝেই করোনার নয়া ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়ে তুলেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওমিক্রন করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি সংক্রামক। এবার সেই সংক্রমণ রোধেই গবেষণায় উঠে এলো নতুন তথ্য। ইসরায়েলের এক হাসপাতালের প্রাথমিক গবেষণায় দাবি করা হয়েছে, ভ্যাকসিনের চতুর্থ ডোজ সাময়িকভাবে রোধ করতে পারে ওমিক্রন সংক্রমণ। সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।